তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী, বললেন ফারুক। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন ভারতকে ফখরুল। জানাবো ভারতে সরকার বিরোধী আন্দোলনে ঘুরে ফিরে আসছে শেখ হাসিনার পরিণতি। আরো জানাবো পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই, বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো ডিআইজির স্ত্রী ৬,০০০ কোটি টাকার মালিক, দুদকে অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী, বললেন ফারুক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই আগামী প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে বিএনপির সাবেক এই চিফ হুইপ বলেন, দেশের মধ্যে এখনো অনেক ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র রুখে দেয়া হবে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে টেনে জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধাদের নামে তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধার নামের তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মান ফিরিয়ে দিতে হবে, তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আর মুক্তিযোদ্ধার নাতিপুতিরা যারা মুক্তিযোদ্ধা বানান লিখতে পারে না, ৭১-এর সময় জন্ম এমন প্রায় ৫৬,০০০ মুক্তিযোদ্ধার চাকরি দিয়ে ২০,০০০ টাকা করে ভাতা নিয়েছেন, অবিলম্বে টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে। অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কোথায় মহিউদ্দিন খান আলমগীর? রাজারবাগে যেসব বীর পুরুষদের পদক দেওয়া হয়েছিল সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, হারুন এবং বিপ্লবকে যে পদক দেওয়া হয়েছে এটা বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটানোর কারণে কিনা? সে মখা আলমগীর বলেছিলেন, এটাও একটা কারণ, তাদের বিচার হবে না, যদি বিচার না দেখি সারা জীবন আফসোস থেকে যাবে। তিনি আরো বলেন, কূটনৈতিক বিষয়ে যে যেখানে আছেন শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। শুধু শেখ হাসিনা নয়, ২৯শে জুলাই পর্যন্ত গণভবনে শেখ হাসিনার সঙ্গে বসে হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জুর, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া এসব নেতা আরো বেশি করে খুন করার নির্দেশ দিয়েছেন। এদের বিরুদ্ধে মামলা করতে হবে, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আঁখ বাড়িয়ে কোনো কিছু করবেন না, ধৈর্য ধরতে হবে। কেউ যদি দখলবাজি চাঁদাবাজি করে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাবেন, প্রয়োজন হলে সেনাবাহিনীকে জানাবেন। আমরা কোনো অপবাদ ঘাড়ে নিতে রাজি নই। কারা বিএনপি নামে এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আমরা ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন ভারতকে ফখরুল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা তাকে আইনসম্মতভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুন। এদেশের মানুষ তাদের বিচারের সিদ্ধান্ত দিয়েছে, তাকে সেই বিচারের মুখোমুখি হতে দিন। মির্জা ফখরুল আরো বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতি অঙ্গীকার রক্ষা করেছে বলে মনে হয় না। সেখান থেকে তিনি বাংলাদেশে ঘটে যাওয়া বিপ্লবকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদেশের মানুষ তারা অপরাধকে ছাড় দেওয়ার মতো বলে মনে করে না। বিএনপি মহাসচিব বলেন, তারা মনে করেন গত ১৫ বছর ধরে তারা ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করেছে এবং দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। শেখ হাসিনা জাতির জন্য ১৮ লাখ কোটি টাকার ঋণের বোঝা বানিয়েছেন এবং দেশ থেকে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে। তার দুঃশাসনে দেশের সব প্রতিষ্ঠান ঋণ হয়ে গিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম প্রশংসনীয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ১১ দিনের সরকার যেসব কাজ করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিপ্লব ও গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তবে আমরা মনে করি আওয়ামী লীগ সরকার যে আবর্জনা তৈরি করেছে তা সরাতে অবশ্যই কিছুটা সময় লাগবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সময় লাগবে। ভারতের সরকার বিরোধী আন্দোলনে ঘুরে ফিরে আসছে শেখ হাসিনার পরিণতি। ছাত্র জনতার আন্দোলনের পরিণতির ক্ষেত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন নিত্য তুলনীয় হচ্ছে ভারতে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে বারবার আলোচিত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ ও হাসিনার পরিণতির কথা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতায় বলেছেন, ওরা ভেবেছে এখানেও বাংলাদেশের মতো আন্দোলন করে সরকার ফেলা যাবে। একই প্রসঙ্গ প্রতিদ্বন্দ্বিত হলো ভারতের কর্ণাটক রাজ্যেও। কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে দক্ষিণের ওই রাজ্যে এক কংগ্রেস নেতা বলেছেন, রাজ্যপালের রাশ টানা না হলে শেখ হাসিনার মতো তাকেও বিদায় নিতে বাধ্য করা হবে।
কর্ণাটকের শাসক দল কংগ্রেসের দেওয়া এই হুমকির মধ্যে নিহিত রয়েছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার রাজনৈতিক ভবিষ্যৎ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়ে বিজেপি সরকারে নিযুক্ত রাজ্যপাল পড়েছেন শাসক দলের রোষের মুখে। প্রদেশ কংগ্রেস রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে। দাবি উঠেছে রাজ্যপালের অপসারণে। রাজ্যপাল বিরোধী বিক্ষোভ সমাবেশে দলীয় নেতা ও বিধানসভার সদস্য ইভান ডিসুজা হুমকি দিয়েছেন, কেন্দ্র যদি রাজ্যপালকে না সয় তাহলে রাজ্য জুড়ে গড়ে তোলা হবে আন্দোলন। সেই আন্দোলনে রাজ্যপালের হাল হতে পারে শেখ হাসিনার মতো। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই বললেন তারেক রহমান। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের পক্ষের শক্তির কাছে, গণতান্ত্রিক শক্তির কাছে বিনীত আহ্বান, আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতা নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না, কেউ দুর্বলের উপর আঘাত হানবেন না, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রতিশোধ প্রতিহিংসা নয়, আসুন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেকে আরো দায়িত্বশীলতায় পরিচয় দেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পালিয়েছেন, এই শব্দ নির্ভয়ে লিখতে দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারেক রহমান। তিনি বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে। জনগণের প্রত্যাশা আপনারা নির্ভয়ে শব্দটি লিখবেন, হাসিনা পালিয়েছে। এর পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন, সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে। গত 15 বছরে গুম, খুন, অপহরণ ও আয়নাঘর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তারেক রহমান। তিনি বলেন, আপনাদের প্রতি আহ্বান, গত 15 বছরে যারা গুম, খুন ও অপহরণের শিকার হয়েছেন, ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন। সাংবাদিক দম্পতির সাগরণী হত্যা মামলা তদন্ত এক যুগেও কেন শেষ হলো না, সে প্রশ্ন তুলুন। জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানের রিপোর্ট দেখতে চায়। হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল, জনগণ দুর্নীতির সেই সব চিত্র সংবাদপত্রে দেখতে চায়। তিনি বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রত্যেক নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা। গণহত্যাকারী শেখ হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোট ডাকাতি করেছিল, গণমাধ্যমে সেই সব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, গণমাধ্যমে শেখ হাসিনা অপকর্ম ফ্রেম বন্দী থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতো ভোট ডাকাতি ও গণহত্যায় লিপ্ত হতে সাহস করবেন না, যা গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকতেও বাধ্য করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্য দিয়ে 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে। তাই দেশে জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার এবং জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময়। তারেক রহমান ফ্যাসিবাদের পতনের দিন 5 আগস্টকে প্রতিবছর রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসেবে সাড়ম্বরে পালন করার বিষয়টি বিবেচনা করা দরকার বলে মনে করেন। ডিআইজির স্ত্রী 6,000 কোটি টাকার মালিক দুদকে অভিযোগ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত কাজী মোহাম্মদ মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে। আবেদনে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে দুর্নীতিগ্রস্ত এ দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ লুৎফুর রহমান মঙ্গলবার দুপুরে দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন। তিনি নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার দৈনিক কালের কণ্ঠপত্রিকায় ডিআইজির স্ত্রী 6,000 কোটি টাকার মালিক শিরোনাম প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, রাজধানী পূর্বাঞ্চলের পাশে বিস্তীর্ণ জমি জুড়ে গড়ে উঠেছে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি। এই প্রকল্পের সঙ্গে পুলিশ বাহিনীর সম্পৃক্ততা নেই। স্থানীয়দের জোরপূর্বক উচ্ছেদ করে ভয় দেখিয়ে কিংবা রিমান্ডে নিয়ে জমি লিখে নেওয়া হয়েছে, আবার কারো জমি হাতিয়ে নেওয়া হয়েছে নামমাত্র মূল্যে। অপকর্মের মূল হতো অতিরিক্ত ডিআইজি কাজী মোহাম্মদ মোজাম্মেল হক। প্রতিবেদনে আরো বলা হয়, পূর্বাঞ্চলে আবাসন প্রকল্পে বর্তমান বিক্রয়যোগ্য সম্পদের পরিমাণ প্রায় 6,650 কোটি টাকা। সেই প্রতিবেদনটি যুক্ত করে আবেদন মোজাম্মেল ফারজানা দম্পতির অবৈধ সম্পদ অর্জন ও ভূমি দখলের বিষয়টি দুদক চেয়ারম্যানের নজরে আনা হয়েছে। আবেদনে বলা হয়, 19 আগস্ট দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে, যার শিরোনাম ডিআইজির স্ত্রী 6,000 কোটি টাকার মালিক। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাঞ্চলের পাশে বিস্তীর্ণ জমি জুড়ে
গড়ে ওঠা আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি প্রকল্পের সঙ্গে পুলিশ বাহিনীর সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও পুলিশের অতিরিক্ত ডিআইজি কাজী মোহাম্মদ মোজাম্মেল হক ক্ষমতার অপব্যবহার করে স্থানীয়দের জোরপূর্বক উচ্ছেদ করে ভয় দেখিয়ে কিংবা রিমান্ডে নিয়ে জমি লিখে নিয়েছে, আবার কারো জমি হাতিয়ে নিয়েছে নামমাত্র মূল্যে। আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি নামে প্রচার করে ৩,০০০ বিঘা জমির উপর গড়ে তোলা এই আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি আবাসন প্রকল্পটি বর্তমান বিক্রয়যোগ্য মূল্য প্রায় ৬,৬৫০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১০০ বিঘা জমিতে রয়েছে বাগানবাড়ি, যার বর্তমান মূল্য প্রায় ১৬৫ কোটি টাকা। এছাড়াও কুমিল্লার সুনামগঞ্জে অন্তত ৩,৫৩০ বিঘা জমির মালিক হয়েছেন অতিরিক্ত ডিআইসি। আবেদনে আরও উল্লেখ করা হয়, কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে মেঘনা রিসোর্ট নামে ২০০ বিঘা আয়তনের একটি বাগানবাড়ি ও বিশাল মাছের খামার, যার বাজার দর অন্তত ২০ কোটি টাকা। আর এসব সম্পদের প্রায় সবই কৌশলে মালিকানা দিয়েছে স্ত্রী ফারজানা মোজাম্মেলকে। অভিযোগটি যথাযথ তদন্তপূর্বক মোজাম্মেল ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে দুর্নীতিগ্রস্ত এই সরকারি কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির অনুরোধ জানানো হয়েছে আবেদনে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।